হ্যাঁ, যেখান থেকে শুনতে পারছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি আজকের টপিকসটা একেবারে আ আমি যেহেতু বিসিবির একজন সদস্য এবং ব্রডকাস্টে আছি এবং একজন বিসিবির একজন প্রেসিডেন্ট সদস্যতে আছি। সেই সুবাদে আমি কথাটুকু বলতে হচ্ছে। তো আজকে ২ দিন যাবৎ যেহেতু বিপিএল খেলা বন্ধ রয়েছে, শুধুমাত্র বিসিবির আ চেয়ারম্যান বোর্ড চেয়ারম্যানকে নিয়ে। অর্থাৎ আমাদের ইন্ডিয়ার যে আইপিএল খেলাকে নিয়ে যে মুস্তাফিজের সাংঘর্ষিক ব্যাপারটা নিয়ে আজ পর্যন্ত আইসিসি নিয়ে এইটুকু বাংলাদেশে পুরো মানে একটা মানে কি বলবো এটা তুলকালাম ঘটে যাচ্ছে। তো এই তুলকালামটুকু আমরা চাই না। আমি ব্যক্তিগতভাবে আমি আমার নিউজ পেপার কিংবা আমি ইলেকট্রনিক্স মিডিয়ার যে একজন কর্মী হিসাবে আমি এবং বিসিবির একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বিনীত রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের বিপিএলটা বা আমাদের বিসিবিকে কেউ ক্ষতি করার চেষ্টা করবেন না। তরুণ যুবক আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, প্লিজ আপনারা দয়া করে আপনাদের কাছে আমি বিনীত রিকোয়েস্ট করব, টানা ফেসরার দরকার নেই। আমাদের ১৬ কোটি টাকা ১২ কোটি টাকা মোস্তাফিজ পাবে, কিন্তু মোস্তাফিজ উনি তো মেনে নিল যে আমার দেশের স্বার্থটা আগে, আমাকে কেন নিয়ে এত ট্রোল করতে হবে, আমাকে নিয়ে কেন এত কথা বলতে হবে। মোস্তাফিজ যেহেতু মেনে নিয়েছে, এখানে আহ, এখন বর্তমান বিসিবির প্রেসিডিয়াম সদস্য মেম্বারেরা বা বিসিবিতে আরও যারা রয়েছেন, অর্থাৎ আমাদের এখন বর্তমানের সাবেক কণ্ঠশিল্পী আসিফ আকবর বিসিবির বোর্ড প্রেসিডেন্ট অর্থাৎ চেয়ারম্যান, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যে এত তুলকালামের প্রয়োজন নেই। আমাদের বিসিবিটা কেন আপনারা এই যে ইন্ডিয়া আমাদের টোটালি খেলাটাকে বিনষ্ট করতে চাচ্ছে, যখন থেকে সাকিবুল হাসান খেলতেছে না তখন থেকে চাচ্ছে বাংলাদেশটা একটা বিনষ্টর ক্ষেত্রে পরিণত হোক। এই খেলাধুলা কিন্তু আমাদের বর্তমান তরুণ প্রজন্ম ছেলেদেরকে কতটুকু উৎসাহিত করে সেটুকু আমি বিসিবিতে যদি জয়নিং না করতাম, আমি যদি বিসিবিতে না থাকতাম, আমি যদি মিডিয়া অঙ্গনে না থাকতাম, আমি এইটুকু বলতে পারতাম না। আমাদের বিসিবিতে কিংবা খেলাধুলা স্পোর্টসের সাথে যারা জড়িত রয়েছে, তারা মাদক থেকে, নারী থেকে, জুয়া থেকে, তারা বিভিন্ন অসামাজিক অনেক অপকর্ম থেকে তারা মানে অর্থাৎ আমি বলবো যে তারা সব কিছু থেকে তারা বিরত রয়েছে এবং পাশাপাশি তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা এবং লেভেল প্লেইং তাদের মধ্যে এত বেশি ধারালো, বিকেএসপি থেকে, বিসিবি থেকে, বিসিবির প্রত্যেকটা মাঠ কর্মী, প্লেয়ার কিংবা গার্সম্যান পর্যন্ত, আমি বলবো যে গ্লাসম্যান পর্যন্ত, যারা একেবারে মাঠে ধুলো পরিষ্কার করে তারা পর্যন্ত তারা কিন্তু একটা স্বাচ্ছন্দ্য বোধে পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকে এবং বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডকে নিয়ে তারা শুধুমাত্র বিনোদন এবং সাংস্কৃতিক এবং খেলাধুলাকে নিয়ে তারা একটা মোটামুটি ভালো একটা পর্যায়ে থাকে। তো আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করবো, প্লিজ দয়া করে আপনারা এমন কোনো কাজ করবেন না। আমার প্রাণপ্রিয় যুবক ভাইদের কাছে প্লিজ আপনারা এই ঢাকা শহরটাকে নষ্ট করবেন না, হাঙ্গামা করবেন না। স্টেডিয়ামের আপনারা যেই চেয়ার ভাঙচুর করতেছেন, আপনারা যে স্টেডিয়ামের ক্ষতিটা করতেছেন, এটা কিন্তু জাতীয় সম্পদকে নষ্ট করতেছেন। এটা প্রতিটা নাগরিকের, আপনার সম্পদ আপনি নষ্ট করতেছেন ভাই। আপনাদের সম্পত্তি যে আপনারা যেহেতু নষ্ট করতে চাচ্ছেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মদের খেলাধুলার স্পোর্টসের যে ব্যাপারটুকু আপনারা যেভাবে এটাকে ধ্বংস করতে চাচ্ছেন, এটা কিন্তু ঠিক না ভাইয়া। আপনাদের কাছে আমি বিনীত রিকোয়েস্ট করবো, প্লিজ আপনার তরুণ তরুণীরা যারা যুবক যুবতী যারা রয়েছেন এটার সাথে জড়িত বা সম্প্রীতি, আমি সকলের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের বিসিবিটাকে, আমাদের এই বিপিএল খেলাকে, এটাকে এই বৎসরের মতো জিন্দিগিতে জন্মের পর থেকে খেলাধুলা কিন্তু আজ পর্যন্ত এই ধরনের ঘটনা আর কখনো ঘটেনি। যেহেতু এখন টিম ম্যানেজমেন্টে কেউ শক্তিশালী ভূমিকায় নেই, কারণ সেটা হচ্ছে প্রেসিডিয়াম সদস্য হতে একেবারে নিচের আপার ডেন্ডে যারা রয়েছেন কেউ নির্বাচিত না, মানে যখন যাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়া হচ্ছে উনিই রয়েছেন। আমি বলবো ওনার তত্ত্বাবধানে থাক ভাই, এখন টানা পেছার সময় না। এখন জাতীয় ইলেকশনের পরে যখন ডিক্লেরেশনের মাধ্যমে ইলেকশন হবে, তখনই আমরা বোর্ড মেম্বার, প্রেসিডিয়াম সদস্য, সকল কিছু, বোর্ড সভাপতি, সেক্রেটারি, সব কিছু এবং একেবারে
খেলার কিউরেটিভে যারা রয়েছেন এবং মাঠ পর্যায়ে রয়েছেন সকলকে কিন্তু নির্বাচনের মাধ্যমে এই জায়গায় প্ল্যাটফর্মে পৌঁছতে হবে। তবে আমি বলবো হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের সবচাইতে একটা মানে বিলাসবহুল এবং বিলাসবহুল মোটা অঙ্কের টাকা খরচ এই খেলাধুলাতে, অর্থাৎ স্পোর্টস রিপোর্ট যে বিপিএল খেলা কিংবা লিগ খেলা কিংবা জাতীয় টিমে খেলা, কিন্তু এখানে বিশাল বিশাল অঙ্কের একটা ধারাবাহিক রয়েছে। তো আমি সেটা কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে না আমি সেই বিষয়ে বলবো না, আমি বলবো আপনাদের কাছে প্লিজ আপনারা এখন টানাটানি না করে ইন্ডিয়ার আইপিএল খেলাকে নিয়ে আপনারা যে সমস্ত তুপাকাণ্ডা করে এখানে 1/3 পাপন পাপন খেলা করতেছেন, চুরি চুরি ভাব নিয়ে একেবারে ওই এখন এই সুবাদে পাপন ভাইয়ের যে আগের যে সমস্ত গোষ্ঠী রয়েছে বা তারা একটা অনিয়ম করেছে বা তাদের এগুলোকে দামাচাপা দেওয়ার জন্য অনেকে কিন্তু মরিয়ে হয়ে আসছেন, কিন্তু এটা সত্য। স্বাভাবিক, দুর্নীতি কিন্তু কেউ তার ফেরেস্তা না, সবাই তো কম বেশি করে থাকে। যেই দল আসুক, মুদ্রার এপিট আর ওপিট কিন্তু যখনই যে চেয়ারে বসে সেই কিন্তু একটু অনিয়মের মধ্যে জড়িত থাকে। তো সুতরাং আমি আপনাদের কাছে বিগ কেয়ারফুলি একটা কথা বলতে চাচ্ছি যে ভাই প্লিজ আমার বাংলাদেশের সৌন্দর্য রক্ষণ বক্ষণ এই যে জাতীয় স্টেডিয়ামগুলোকে আপনারা চেয়ার ভাঙচুর করে আপনারা ক্ষতিগ্রস্ত করতেছেন এবং স্লোগানগুলা দিচ্ছেন বিভিন্ন আঙ্গিকে প্রাসঙ্গিকে, আমরা কোনটা ধরে নিব? আপনাদেরকে ধরে নিব যে হাদি সমর্থক, আপনাদেরকে ধরে নিব এনসিপি, আপনাদেরকে জামাত জাতীয় পার্টি, আপনাদেরকে আওয়ামী লীগ কিংবা বিএনপি, কোনটা ধরে নিব? প্লিজ আপনারা রাজনীতি খেলেন না ভাই। রাজনীতিটা কিন্তু খেলাধুলার সাথে স্পোর্টের সাথে এটা আমি কোনো প্রকারে আমি ধারাবাহিকভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, আজকে আমি 2টা দিন মনে খুবই কষ্ট থেকে আমি বলছি, প্লিজ দয়া করে আপনারা আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আপনারা স্টেডিয়ামের একটুও ক্ষতি করেন না ভাই। এটা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মদের বিকেএসপি ছেলেদের অহরহ শত শত ছেলেদের একটা ভবিষ্যৎ, তাদের স্বপ্ন রয়েছে, তারা প্লেয়ার হবে, তারা জাতীয় একটা প্লেয়ারকে কিন্তু পুরো ওয়ার্ল্ড চিনে। যেমন মোস্তাফিজকে এই ইন্ডিয়া ক্ষতি করতে গিয়ে খেলতে না দিয়ে তাকে নিয়ে পার্টিগুলো অনেক আলাপ আলোচনা করার কারণে কিন্তু মোস্তাফিজের দামটুকু আরও বাড়লো, তাকে পুরো বিশ্বে আরও বেশি করে চিনলো। তারপর পুরো ওই বিশ্বের মধ্যে তাকে নিয়ে কিন্তু ভালো ভালো প্ল্যাটফর্মের ভালো ভালো প্লেয়াররা তাকে নিয়ে কথা বলতেছে। এইটুকু তো মোস্তাফিজের জন্য অনেক বড় পাওয়া চাও আমি মনে করি। কিন্তু মোস্তাফিজকে নিয়ে ও এত পেশানিতে নেই, কিন্তু আপনারা সাধারণ জনগণ কেন এত পেশানি? আর ইন্ডিয়াকে নিয়ে আইসিসিকে নিয়ে কেন আমাদের বাংলাদেশের সাথে এই বিপিএল এর সাথে পর্যন্ত সাংঘর্ষিক লেভেলটা বাজলো? এটা কিন্তু আপনারা চিন্তা করবেন একটু। দেখেন শুধুমাত্র সিলেটে বিপিএলটা খেলার পরে চট্টগ্রাম আসার কথা, চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা, সে বিপিএল আজকে কোথায় যায় থমকে দাঁড়িয়েছে। কিন্তু এখানে শত শত হাজার হাজার মানুষের কর্মস্থল রয়েছে, সেখান থেকে ইনকাম করে রুটি রোজগারের ব্যবস্থা রয়েছে। আর আপনাদের কারণে কিন্তু এই জিনিসটা আপনাদের দলাদলি দশাদশি, বিসিবির প্রেসিডেন্ট সভাপতি চেয়ারম্যান একেবারে সবাই রসগোল, একটার পিছনে একটা, তামিম ইকবাল অর্থাৎ ইন্ডিয়ার দালাল কিংবা কি বলে আরো অন্য কি বলে আমাদের বর্তমানে নাজমুল ভাই রয়েছেন, উনি একজন অবশ্যই ধার্মিক মানুষ, উনি পাকিস্তানের দালাল, এক একজন এক এক রকম কথা বলতে। প্লিজ এই সমস্ত দলাদলি দালাল দশাদশি এগুলা করার সময় না, জাতীয় ইলেকশনের পরে একটা সুশৃঙ্খলভাবে আমরা ভদ্র জাতি হিসাবে আমরা বহির্বিশ্বকে দেখিয়ে দিব, আমাদের আইসিসিকে দেখিয়ে দিব যে আমাদের বাংলাদেশ কতটুক ধৈর্যশীল হতে পারে। সেইটুকু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, একটু ধৈর্য ধরুন। দেখেন আমাদের বাংলাদেশ কোন প্ল্যাটফর্মে যায় পৌঁছয়, যে বিশ্বকাপ খেলাই নয়, শুধু আমাদের বাংলাদেশে আগামী ভবিষ্যৎ প্রজন্মরা বিশ্বকাপ বাংলাদেশ একদিন হলেও দেখবে। সেটা আমরা বেঁচে থাকলেও দেখবো, হয়তোবা মরে গেলেও আমাদের প্রজন্মরা দেখবে, কিন্তু বিশ্বকাপ একদিন বাংলাদেশে আসবে, এইটুকু সত্য। কিন্তু এখন বর্তমানে ডক্টর ইউনূসকে নিয়ে বা অন্য অন্য বিষয় নিয়ে ইন্ডিয়া যত রকমের চাল খেলতেছে, সব কিছু আমাদের সাকিব ভাই খেলতেছে না, আমাদের দেশ কি পড়ে আছে, পিছনে পড়ে আছে খেলাধুলাতে? না, আমাদের জাতীয় যতগুলো টিম রয়েছে তার মধ্যে বাছাইকৃত আরও ভালো ভালো প্লেয়ার ম্যান সৃষ্টি করা কোনো ব্যাপার না। তবে আমাদের যে অর্থাৎ আমাদের নাজমুল ভাই কিন্তু আমাদের কিন্তু অর্থাৎ
বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললো আমি দেখলাম ওনার কথাগুলোতে অনেক সুন্দর রসগোল মিষ্টি রয়েছে, উনি অনেক ধারালো কথাগুলো বলতেছে, ওনার যৌক্তিক লজিক রয়েছে। তামিম ইকবালের সাথে কথা বললে তামিম ইকবালের যৌক্তিক লজিক ওনারটাও রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখতে চাই যে ইয়ের সাথে অর্থাৎ আমরা মোস্তাফিজ বা প্লেয়ারদের সাথে কথা বললে দেখি তাদের সাথে যে যোগ সাজগটা আমার কাছে মনে হচ্ছে কেউ কারো বিরোধিতা নয়, তাদের মধ্যেও রয়েছে ভালো খারাপটুকু। আমি সেই জন্য জাতীয় ইলেকশনের পরে আমি আমি আমার ব্যক্তিগত আমি বিসিবির প্রত্যেকটা মেম্বারকে বলবো, প্লিজ আপনারা দয়া করে আপনারাও দোল শাসাশাসি পাশাপাশি ডোলের দুই পিঠ না বাজিয়ে একটু ধৈর্য ধরে জাতীয় ইলেকশনের পরে আমাদের বিসিবির ইলেকশন হবে বিসিবির মাধ্যমে, যখন যেই চেয়ারে বসবেন তিনি হবেন সভাপতি, সেক্রেটারি, বিসিবি চেয়ারম্যান, তখন একটা ধারালো ভূমিকা পালন করা যাবে। তবে হ্যাঁ, আমি সর্বোপরি একটা কথা বলবো, ইন্ডিয়া অর্থাৎ ভারত উপমহাদেশে আইসিসিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু তারা চায় না বাংলাদেশ উঠে দাঁড়াক, তারা চায় না বাংলাদেশ একটা অর্থাৎ খেলার জগতে অঙ্গন আমাদের ছোট্ট একটা দেশে ওই যে আমাদের দেশে মানুষ যতটুকু এই হাগু করে পায়খানা করে না, অতটুকু পুরা ইন্ডিয়া 130 কোটি মানুষ অতটুকু ভাতও খায় না। কিন্তু সত্য কথা বলতে গেলে কিন্তু লজ্জাজনক বিষয় আসবে। আর আমাদের বাংলাদেশের মানুষ কত শৌখিন, কত এক্সপার্ট, কত খেলাধুলা নিয়ে স্পোর্টস নিয়ে আমাদের যে দিন ছেলেদের তরুণ যুবকদের উৎসর্গতা, যেটাকে বলে ভালোবাসার মহত্বটা, যে বহিঃপ্রকাশ তাদের মধ্যে যেটুকু দেখতে পাচ্ছি আমরা, ভবিষ্যৎ উজ্জ্বল। তো আমাদের ছেলে মেয়েদেরকে প্লিজ আপনারা বিনষ্ট করবেন না ভাই, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা একটু ধৈর্য ধরুন, আগামীতে বিপিএল দেখতে পারবেন। একটা পুরো ওয়ার্ল্ডে বিপিএল কাকে বলে, লিগ কাকে বলে, বিশ্বকাপ আগামীতে খেলতে যাব, তবে দুবাই হোক কিংবা ব্যাংককে হোক, সিঙ্গাপুরে হোক, ওয়ার্ল্ডের যে কোনো দেশে হোক, ইন্ডিয়া ছাড়া অবশ্যই যাওয়া হবে। আর ইন্ডিয়াতে কিন্তু আমাদেরকে একটা যদি নিরাপত্তা একটা প্লেয়ারের দিতে না পারে, আইপিএলে যাবে আমাদের মোস্তাফিজ ভাইয়ের, আর সেই নিরাপত্তার জন্য যদি ইন্ডিয়া এত বড় একটা মহাভারত, সেখানে যদি আমাদের আইসিসি নিয়ন্ত্রণ করে থাকে, সেখানে যদি আমাদের একটা প্লেয়ারের নিরাপত্তা না দেয়, তাহলে আমাদের ওই প্লেয়ারের নিরাপত্তা থেকে আমাদের জাতীয় নিরাপত্তা, এই যে 31 জনের প্রতিনিধি যাবে, তাদের নিরাপত্তাটা কিভাবে দিবে? এটা হচ্ছে যে একটা হুঙ্কার গর্জন, বাঘের গর্জন দেখাচ্ছে। বাঘ হচ্ছে বাংলাদেশ, গর্জন দিচ্ছে ওরা, জাস্ট টু একটাই, ইউনূস সরকারের সাথে সাংঘর্ষিক করা, 1 নাম্বার। 2 নাম্বার, তামিম ইকবাল, সাকিবুল হাসান, ওদেরকে একটা প্ল্যাটফর্মে দ্বন্দ্ব বাজানো। 3 নাম্বার, প্লেয়ারদেরকে প্লেয়ারও বুঝতেছে না। আমি রুবেল ভাইকে প্লিজ বলবো, আপনাদেরকে বিশেষ করে আমি শান্তকে বলবো, আমি বিশেষ করি আরও সুম সরকারকে বলবো, যারা সিনিয়র রয়েছেন, ইমরুল কায়েসকে বলবো, আশরাফুল ভাইকে বলবো, প্লিজ আমি আমার যতগুলো প্লেয়ারের সাথে কথা হয়েছে জীবনে, আমি আসলে ছোট্ট মানুষ, আমি এত বেশি প্লেয়ারদের সাথে কথা বলেছি না আমার জীবনে। আমি মনে হয় আমি অতটুকু মানে গ্রহণযোগ্যতা নেই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক প্লেয়ারের সাথে বসে কথা বলা হয়েছে, কিন্তু তাদের আমি দেখেছি যে ভবিষ্যৎ ফিউচার বাংলাদেশকে নিয়ে তাদের অনেক বড় ভূমিকা রয়েছে এবং অনেক বড় স্বপ্ন রয়েছে, তাদেরকে স্বপ্নটা বাস্তবায়ন করতে দিন প্লিজ। আপনারা কেউ টানা ফেসরা না করে, এই যে চুইংগামের মতো, রাবারের মতো টেনে ফেসরে এইভাবে আমাদের বিসিবিটাকে নষ্ট করবেন না। আইসিসি থেকে আমরা এই বছর যদি বিশ্বকাপ নাও খেলি, আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের দেশের সমস্যা, রাজনৈতিক পলিটিক্স সমস্যা, আগামীতে একটা নির্বাচন, আমাদের জাতীয় ইলেকশনের প্রয়োজন। আমাদের একটা সরকার চলে গিয়েছে বিতাড়িত হয়ে, একটা সরকার নির্বাচিতর মাধ্যমে এখন বর্তমানে 8টা দল দাঁড়াচ্ছে, 8টা দলের মাধ্যমে যে কোনো একটি দল ক্ষমতায় বসবে, কিন্তু আমরা চাই সেই সকল ক্ষমতায় যেই বসুক না কেন, তাদের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ ইন্ডিয়াকে দেখিয়ে দেব আইসিসি কাকে বলে, বিসিবি কাকে
কাকে বলে, বাংলাদেশ কাকে বলে। এই বলে আমি এখানে শেষ করছি। তবে আমার প্রাণপ্রিয় যুবক ভাইদের প্রতি আমি রিকোয়েস্ট করব, আপনারা স্টেডিয়ামের জাতীয় সম্পদ ঢাকাকে সৌন্দর্য বঞ্চন রক্ষণে একটা গাছের পাতা ছিঁড়বেন না, ফুলের বাগান নষ্ট করবেন না, এবং আপনারা দয়া করে তরুণ যুবকেরা লাঠি সোটা দিয়ে আপনারা যদি কাউকে হতাহত করেন, কারো আমাদের বাংলাদেশে একটা যদি ফুল গাছকেও যদি আঘাত করে যদি ভেঙে ফেলেন, এটাই কিন্তু জাতীয় সম্পদ, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা আপনার ঘরের আপনার বাবার সম্পদ। কিন্তু আপনি মনে করেন না এটা সরকারের সম্পদ, সরকার আসবে যাবে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো থেকে যাবে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ সৌন্দর্য থেকে যাবে। স্টেডিয়ামের সৌন্দর্য কখনো নষ্ট হবে না, স্টেডিয়ামের সৌন্দর্য থেকে যাবে। তো আমি আজকে কিন্তু জোরালো ভূমিকা দিয়ে আমি কখনো গলার সুর নরম করে কথা বলি, আজকে খুব জোরালোভাবে বলতেছি, অনেক কষ্ট অনেক যন্ত্রণা থেকে আপনাদের কাছে আমি আমার তরুণ প্রাণপ্রিয় যুবক ভাইদের জন্য আমি আমার ঘরে লিড করে আমি লাইভে গিয়ে কথা বলতেছি। প্লিজ ভাই, আমি আপনাদের কাছে নাজমুল ভাইয়ের কাছে আমি প্লিজ রিকোয়েস্ট করবো, আপনারা আর টানাটানি করবেন না প্লিজ। আপনারা এতটুকুর মধ্যে আমি আসিফ ভাইকে বলবো, কণ্ঠশিল্পী আসিফ ভাই প্লিজ, আপনি কিন্তু ম্যাচুরিটি পাচ্ছেন, আপনি একজন টিকিট বোর্ডের এখন চেয়ারম্যান, আপনি ভারতকে যেভাবে হুমকার দিয়েছেন এবং আমাদের বিসিবির সভাপতি যেভাবে আমাদের বুলবুল ভাই হুমকার দিয়েছেন, এই হুমকারটুকু যেন বাঘের গর্জন যেন থেকে যায়, সিংহের গর্জন যেন থেকে যায়। আমরা ইন্ডিয়াকে আজ হোক কাল হোক দেখিয়ে দেব ইনশাল্লাহ, টুডে টুমোরো। সবাই শুধু অপেক্ষা করুন নেক্সট বিপিএল, নেক্সট বিশ্বকাপের জন্য একটু অপেক্ষা করুন। আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সকলকে আমি বলবো শেয়ার কিংবা লাইকে এটা আপনারা সবার কাছে ছড়িয়ে দেন, তরুণ যুবকেরা একটু সচেতন হোক।